নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মিতা ভট্টাচার্যা। আজকে কিন্তু অবশ্যই কথা বলবো আমাদের এই কনসেপ্ট নিয়ে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ জীবনের শিক্ষা এমন একটা জায়গা যেটা আমাদের পুরো গাছটা, জীবনের গাছটা কতটা ফ্লারিশ করবে তার সেটা নির্ভর করছে কিন্তু বেসটা কতটা মজবুত, অর্থাৎ রুটটা কত দূর অবধি মাটির মধ্যে ছড়িয়েছে। আর সেই স্টেমটাকে শক্ত করবার জন্যই কিন্তু হচ্ছে পড়াশোনা, এডুকেশন। এডুকেশন নিয়ে সমস্যায় কি আজকালকার বাবা মায়েরা নেই তাদের সন্তানকে নিয়ে? হ্যাঁ, আছেন। শুধুমাত্র অর্থ দিয়েই যে সমস্ত কিছু প্রবলেম মিটে যাচ্ছে তা কিন্তু নয়। অর্থের সাথে সাথে প্রপার এডুকেশন দেওয়ার জায়গাটাতেও কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে অনেক প্রবলেম আসছে, কারণ দেয়ার ইজ এ সো মাচ ওয়ে অফ ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন বলতে গেলে কীরকম ধরনের ডিস্ট্রাকশন? অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ডিস্ট্রাকশন না বলে হ্যাঁ হ্যাঁ ডিস্ট্রাকশনই। তার কারণ কি জানেন? কারণ এই যে মোবাইল সার্ফিং করা বা গেমিংয়ের সাথে যুক্ত হয়ে যাওয়া, এগুলো ডিস্ট্রাকশন ছাড়া কিছুই নয়। হ্যাঁ, একটা সময়, যে সময় একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম, সেই সময় থেকে আমরা অনেক কিছু ভালো শিক্ষা হয়তো নিয়েছি, এবং সেই শিক্ষাটা আজকে ডেটে দাঁড়িয়ে বাচ্চাদের মধ্যে ডিস্ট্রাকশন থেকে থেকে ডিস্ট্রাকশনও কিন্তু নিয়ে আসছে। ইয়েস, বাবা মায়েরা ভীষণভাবে ওরিড হয়ে উঠছেন যে কি করব। কেউ হয়তো দেখা যাচ্ছে যে এই তো অনলাইনে পড়াশোনা করছি, করতে করতে গেমিংয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, খেলতে শুরু করে দিচ্ছে। আবার হয়তো এতটাই মোবাইল নিয়ে ব্যস্ত, এতটাই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, পড়াশোনার দিকে মনটাই আর থাকছে না। এটা কি খুব কমন প্রবলেম নয়? ইয়েস, আজকের ডেটে ভীষণভাবে কমন প্রবলেম। কিন্তু আপনি কি সরাতেও পারবেন? মোবাইলটা থেকে দূরে সরিয়ে দিতে পারবেন? কারণ আজকের যুগে এটা ভীষণভাবে অপরিহার্য একটা ব্যাপার। তাহলে তার মধ্যে দিয়েও আপনার সন্তান, সে কিভাবে সিরিয়াসনেস আনবে, কিভাবে তার মানে ফোকাস থাকবে পড়াশোনার প্রতি, এই জায়গাগুলোকে কিন্তু আজকে আমরা একটুখানি আলোচনা করব। মানে একটা ডিস্ট্রাকটিভ ভাইব্রেশনকে কি করে কনস্ট্রাকটিভ ভাইব্রেশনে আপনি ট্রান্সফর্ম করবেন, সেই জায়গাটা নিয়ে আলোচনা করা। দেখুন, মনের ডিস্ট্রাকটিভ ভাইব্রেশন বলতে কি বোঝায়? কনসেন্ট্রেশন ল্যাক করা, নার্ভাস হয়ে যাওয়া, বা কোনো রকমভাবে নিজের যখন ঠিক টাইম, মানে একটা এক্সামের পিরিয়ড, সেই টাইমে তার নার্ভাসনেসের জন্য তার লাক সাপোর্ট না হওয়া, সিলি মিস্টেক্স করে যাওয়া, এগুলো হচ্ছে মনের ডিস্ট্রাকশন, মনের ডিস্ট্রাকটিভ ওয়ে। আর তার সাথে সাথে কিন্তু আছে কি পারিপার্শ্বিক। পারিপার্শ্বিকের জন্য অনেক সময় কি হয়, আমরা আমাদের ইনপুটটা অনেক ভালো দিই, আউটপুটটা ভালো মতো আসে না। বোঝাতে পারলাম? কিরকম শুনুন। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষের হরোস্কোপ অনুসারে তিনটে ভাগ্য হয়। হরোস্কোপ অনুসারে প্রথম হচ্ছে, অ্যাকচুয়ালি এটাকে আমি হরোস্কোপ অনুসারে না বলে আপনাদেরকে যদি আমার পার্সোনাল থিঙ্কিংটা বলি, তাহলে বোধহয় বুঝতে আপনাদের আরো সহজ হবে। কিরকম ধরনের? ধরুন, একটা মানুষ স্বর্গীয় ভাগ্য নিয়ে জন্মেছে। স্বর্গীয় ভাগ্য অর্থাৎ সে যে সময় জন্মেছে সেই সময় তিথি নক্ষত্র, তার সেই হিসাবে তার রাশি গণ, তার নক্ষত্র, সমস্ত কিছুর বিচার হলো। এটা একটা স্বর্গীয় ভাগ্য। বাট আমার খুব প্র্যাকটিক্যালি জিনিসটাকে মনে হয় এরকম ধরনের, আপনি যে পরিবারে জন্মেছেন সেটা আপনার সব থেকে বড় স্বর্গীয় ভাগ্য। কি তাই না? একটা বাচ্চা, তার পরিবারের ইকোনমিক স্ট্যাটাস কিরকম ধরনের রয়েছে, আপনার বাবা মার কতটা ক্ষমতা রয়েছে আর্থিক দিক থেকে, তার উপরে নির্ভর করে সেই বাচ্চাটার স্বর্গীয় ভাগ্য। আপনি বাচ্চাকে কিভাবে মানুষ করতে পারবেন, তাকে সব ধরনের সুযোগ সুবিধা কি দিতে পারছেন? সমস্ত কিছু, পড়াশোনা থেকে শুরু করে, প্রপারলি এডুকেশন থেকে শুরু করে, তার প্রাইভেট টিউটর থেকে শুরু করে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে একটা বাচ্চাকে ভালোভাবে মানুষ করা, সমস্ত কিছু করা, সেটা নির্ভর করে কিন্তু তার বাবা মার আর্থিক সচ্ছলতার উপর। পরিবার কি রকম ধরনের, আমার মনে হয় এর থেকে বড় স্বর্গীয় ভাগ্য আর কিছু হয় না। দ্বিতীয় পয়েন্ট আরেকটা হয়, সেটা হচ্ছে বাচ্চাটা যে পরিবেশের মধ্যে মানুষ হচ্ছে সেখানে তার বাবা মার মানসিকতা কি রকম ধরনের, তার উপরেও কিন্তু নির্ভর করে। অনেক সময় অনেক পরিবারে দেখা যায় ভীষণভাবে নেশা আসক্তির মধ্যে মা বাবা দুজনেই পড়ে রয়েছে, বাচ্চার কি অবস্থা এবার চিন্তা করে নিন। আবার ধরে নিন মা বাবা সারাদিন ধরে দুজনের মধ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তাহলে বাচ্চাটার মানসিক অবস্থা কিরকম গিয়ে দাঁড়াচ্ছে? এটা কি স্বর্গীয় ভাগ্য নয়? ইয়েস, এটাও স্বর্গীয় ভাগ্য।
এরপরে আসে মানুষের কর্মভাগ্য, যে সে কতটা করতে পারছে। মা বাবার সব থেকে বেশি কনসেন্ট্রেট কিন্তু সেখানেই করা উচিত, যে বাচ্চাটা কতটা করতে পারছে সেই জায়গাটাকে দেখা উচিত। তার জন্য কি করতে হবে? তার জন্য হচ্ছে তার হরোস্কোপ কিরকম রয়েছে সেটা একটা বিষয়, এবং তার সাথে সাথে বাস্তু পারিপার্শ্বিক কিরকম রয়েছে তার উপরে কিন্তু তার কর্মটা নির্ভর করছে, যে সে কতটা কনসেন্ট্রেট করে পড়তে পারছে। একটা তো ভাগ্য নিয়ে সে জন্মেইছে, তিথি নক্ষত্র হিসাবে তার মেমারি ক্যাপাসিটি কিরকম, তার আইকিউ লেভেল কিরকম রয়েছে, সে কতটা নিতে পারে, এটা তো সব বাচ্চার সমান হয় না। তাহলে তো ক্লাসের প্রত্যেকটা বাচ্চাই ফার্স্ট হয়ে যেত, তাই না? তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটা বাবা মায়ের হরোস্কোপটাকেও কিন্তু বিচার করানোর দরকার আছে, এবং সেটা ছোট বয়স থেকেই। এই নয় যে আপনার বাচ্চা কবে গিয়ে 7, 8, 9, 10-এ উঠবে তখন গিয়ে আপনি দেখাবেন, তা কিন্তু অবশ্যই নয়। অবশ্যই আগে থেকে কিন্তু সেটার বিচার বিবেচনা করার দরকার রয়েছে, এবং দেখে নিয়ে কোন জায়গাটাতে উইক রয়েছে। কারণ আমরা প্রত্যেকটি মানুষ কিছু না কিছু দোষ আর গুণের মধ্যে দিয়েই আসি, পৃথিবীতে আসি। সব কিছুটা আমাদের সব তো ভালো হয় না। ঠিক সেরকম যে বাচ্চাটার মধ্যে দেখা যাচ্ছে তার কনসেন্ট্রেশন ল্যাক করছে, তার হয়তো নার্ভাসনেস আছে, তার হয়তো লাক সাপোর্ট পায় না, বা হয়তো দেখা যাচ্ছে সব কিছু সে মনে রাখতে পারে না, সেই জায়গাগুলোকে আমরা ব্যালেন্স করতে পারি। ইরেজার দিয়ে ইরেজ করে কিন্তু কখনো কোনো হরোস্কোপের গ্রহ বা নক্ষত্রকে মুছে দেওয়া যায় না। এটা আমার বক্তব্য। আপনাদের মত কিরকম ধরনের সেটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। কারণ আমি মনে করি আপনার সন্তান যদি কালসর্প দোষ নিয়ে জন্মায়, বা তার হরোস্কোপের মধ্যে একটা খুব ভালো যোগ আছে, বুধাদিত্য যোগ, সেই বুধাদিত্য যোগের সফলতা তখনই আসবে যখন সে কর্মটা ঠিকঠাক মতো করবে। ঠিক সেই রকমভাবে কালসর্প দোষ যদি আপনার বাচ্চার হরোস্কোপের মধ্যে থাকে, আপনি কোনো কিছু ধারণের মাধ্যমে তার কালসর্প দোষকে দূর করতে কিন্তু পারবেন না, ব্যালেন্স করতে পারবেন। কথাটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দূর করা কিন্তু যায় না। আমি মনে করি কখনো কোনো ডিজিট, যে ডিজিটটার উপর নির্ভর করে একটা বাচ্চার জন্ম তারিখের উপর, জন্ম সময়ের উপর নির্ভর করে তার ক্যালকুলেশন করা হচ্ছে, সেটাকে কি কোনো পৃথিবীতে ইরেজার আছে যে সেই রাবারটা দিয়ে মুছে দেওয়া যায়? যায় না। সেটা সারা জীবন ওই রকমই থাকবে। কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। আরেকটা জায়গার ভাগ্য হচ্ছে, সেটা হচ্ছে অর্জিত ভাগ্য, যেখানে দাঁড়িয়ে আছে আমাদের এই কনসেপ্টগুলো আদি অন্ত প্রাচীন কাল থেকে দাঁড়িয়ে রয়েছে। সেই প্রাচীন কাল থেকে এই শাস্ত্রকে আমরা মেনটেন করে আসছি। বাস্তু কি বলছে? যদি বাস্তুর মধ্যে ঈশান কোণে দোষ থাকে, যদি আপনার বাস্তুর মধ্যে পশ্চিম দিকে দোষ থাকে, আপনার বাচ্চার পড়াশোনার ডিস্টারবেন্স হবে, তাই তো? তাহলে সেগুলোকে আমরা ব্যালেন্স করব। তাহলে একজন সন্তান তার এডুকেশনের দিককে ভালো রাখবার জন্য ঠিক যেরকম তার হরোস্কোপটার বিচার করব, তার সাথে সাথে কিন্তু তার বাস্তুতে কি কি রয়েছে সেটারও বিচার করবার দরকার। স্টাডি রুম কোন দিকে হওয়া উচিত? ঈশান কোণের দিকে, অথবা উত্তর দিকে, অথবা পশ্চিম দিকেও হওয়া উচিত। যারা জানেন না তারা কিন্তু জেনে নিন। পশ্চিম দিক হচ্ছে সন্তানের স্থান। সেই দিকেও যদি আপনার বাড়িতে কোনো রকমভাবে স্টাডি রুম থাকে, সেটা অশুভ নয়, সেটা বরঞ্চ শুভ। পূর্ব দিকে ফেস করে পড়াশোনা করা খুব ভালো, কনসেন্ট্রেশন বাড়ে। পশ্চিম দিকে ফেস করে পড়াশোনা করলে কিন্তু ব্রিলিয়ান্স আসে, মেমারি ক্যাপাসিটি বাড়ে, ইমাজিনেশন বাড়ে, থটস বাড়ে, ক্রিয়েটিভ থটস কিন্তু তার মধ্যে আসে যদি পশ্চিম দিকে ফেস করে স্টাডি করা যায়। প্রত্যেকটা জিনিসের সাথে একটা করে কিন্তু বিজ্ঞান ভিত্তিক তথ্য রয়েছে প্রত্যেকটা জায়গার সাথে। যেমন আমরা বলছি প্রপারলি শেপের একটা টেবিল ইউজ করা উচিত, এবং সেটা উডেন টেবিল ইউজ করা উচিত। আবার আমাদের এই বাস্তুশাস্ত্র বলছে যে যখন পড়াশোনা করা হচ্ছে, সামনে কোনো ব্ল্যাঙ্ক ওয়াল বা কোনো উইন্ডো না থাকা উচিত। কি হবে? কিছুই হবে না, কনসেন্ট্রেশন ল্যাক করবে, খুব স্বাভাবিকভাবে করতেই পারে। আবার ধরুন যে কালার, যেটা আমাদের সাইকোলজিক্যাল এফেক্ট করে, যেমন হচ্ছে একটা বাচ্চার ঘরে কখনো গ্রে কালার করা উচিত না। বাচ্চা শুধু বলবো না, যে স্টুডেন্ট কোনো সাবজেক্টের ওপর স্পেশালাইজেশন করছে, তারও কিন্তু রুমে কখনো গ্রে কালার করা উচিত না। এটা একটা নেগেটিভ কালার। বরঞ্চ সেই ঘরে কোনো সুদিং কালার করা উচিত, যেমন হচ্ছে কম্পিউটারের সায়ান কালার, যেমন হচ্ছে ব্লু কালার, স্কাই ব্লু কালার, বা যেমন হচ্ছে আমাদের গ্রিনিশ কালার, যেটা গ্রোথ এবং তার সাথে সাথে ইনফিনিটির প্রতীক। এই ধরনের কালার কিন্তু ইউজ করা উচিত। বলা হয় আপনি যদি আপনার স্টাডি টেবিলটাকে ভীষণ নোংরা করে রেখে দেন, বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেন, রাহু ভীষণ ডিস্টার্ব হয়ে যায়। তার মানে স্টাডি টেবিলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার, অর্থাৎ একটা অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে পরে পড়াশোনার ভালো এবং রাহুর কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য স্টাডি টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত। এর সাথে সাথে আরেকটা কথাও কিন্তু অবশ্যই আমি বলবো, সেটা হচ্ছে এনার্জি বুস্ট করে
কোন কোন জিনিস একটা বাচ্চার ঘরে বা একটা স্টুডেন্টের ঘরে, বাচ্চা যদি বড় বাচ্চাও হয়, ক্লাস 1 2 3 4 পড়তে হবে না, সে হয়তো কলেজে পড়ছে, এরকম এরকম স্টুডেন্টের ক্ষেত্রেও তার ঘরে অবশ্যই তিনটে জিনিস খুব দরকার। সেটা হচ্ছে জাম্পিং হর্সের কোনো ছবি, জাম্প করছে, হর্স জাম্প অবস্থায় রয়েছে, সেই রকম জাম্পিং হর্সের ছবি দক্ষিণ দিকে লাগান। হ্যাঁ, আপনি 7টা ঘোড়ারই ছবি আপনাকে লাগাতে হবে তা নয়, একটা ঘোড়াও যদি জাম্প করে সেরকমই একটা ঘোড়ার ছবি লাগান। তাতে জীবনে কেরিয়ারে অনেক বেশি মানে এনার্জি বুস্ট হবে তার। রানিং কার্স, গাড়ির ছবি রানিং অবস্থায় রয়েছে, এটাও কিন্তু ভীষণভাবে এনার্জি বুস্ট করে। আর একটা হচ্ছে সূর্যের ছবি, অর্থাৎ একদম সান মোটিভ যদি পূর্ব দিকে লাগানো যায়, সেই বাচ্চার কিন্তু কমিউনিকেশন দুর্দান্ত হতে পারে, সোশ্যাল মিডিয়াতেও সে অ্যাক্টিভ হবে, তার নেটওয়ার্কিং, তার কমিউনিকেশনও কিন্তু দুর্দান্ত হবে। এর সাথে সাথে আরেকটু বলে দিই ক্রিস্টালের কথা। এক্সাম লাককে ফেভারিট করবার জন্য, ফেভারে আনবার জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিন অ্যাজ এ ব্রেসলেট হতে পারে, বাড়িতে রক হিসাবেও কিন্তু রাখা যেতে পারে এক্সাম লাকের জন্য। এর সাথে সাথে হচ্ছে ফ্লোরাইট হচ্ছে কোনো কিছুতে ফোকাসড হওয়ার জন্য। এই যে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে আপনার বাচ্চা, সবসময় নয় মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বা গেমিংয়ে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তার ফোকাসটা যাতে পড়াশোনার প্রতি থাকে, তার জন্য বাড়িতে কিন্তু ইউজ করতে হবে ফ্লোরাইট বা ফ্লোরাইটের ব্রেসলেট। অ্যামেথিস্ট রক এবং কোয়ার্টজ ক্রিস্টাল, পিওর কোয়ার্টজ ক্রিস্টালের রক এই ধরনের বা তার পিরামিডস যদি ইউজ করা যায়, প্রপার শেপ হতে হবে, প্রপারলি একেবারে কিন্তু সাইজের হতে হবে, তবে কনসেন্ট্রেশন কিন্তু ভীষণ ভালো থাকবে, মানে কনসেন্ট্রেট করতে পারবে যে কোনো কিছুর প্রতি, এবং ভালোভাবে সে কিন্তু মানে পড়াশোনার প্রতি সে কিন্তু তার কোনো নার্ভাসনেস থাকবে না। এর সাথে সাথে আরেকটা জিনিসও বলছি, সেটা হচ্ছে অনেক সময় কুনজর কুদৃষ্টির মধ্যে আপনার স্টুডেন্ট পড়ে যায়, ল্যাব্রাডোরাইট, প্রোটেক্ট ইওর অরাকে প্রোটেক্ট করবার জন্য। যাই হোক, অনেক কিছু বললাম স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদেরকে ভালো রাখবার জন্য বাবা মায়েদেরকেও ভালো রাখতে হবে, বাবা মায়েদেরকে ভালো থাকবার জন্য কি করতে হবে, তাদের রিলেশনশিপটাকেও কিন্তু ভালো রাখতে হবে। রিলেশনশিপ নিয়ে দেখবেন আগামী বিভিন্ন এপিসোডগুলোতে আপনাদের জন্য অনেক তথ্য থাকবে বাস্তু সংক্রান্ত এবং অ্যাস্ট্রোলজিক্যাল সংক্রান্ত। আর আজকে শুধু স্টুডেন্টদের জন্য বাস্তু কিভাবে এবং তার সাথে সাথে নিজের চলার পথটাকে কিভাবে স্ট্রং করতে হবে, পায়ের তলার মাটিটাকে কিভাবে স্ট্রং রাখতে হয়, অনেক কিছু বললাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডগুলো দেখতে থাকবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্রতিদিন নোটিফিকেশন পাবেন। নতুন নতুন ভিডিও দেখুন, নিজের জীবনে অ্যাপ্লাই করুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।